ছিল এই সবগুলো, এবং একটা মোটরসাইকেলও ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি। তো পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে গিয়ে এই গ্রুপটার সাথে আপনারা যে সিএমপির যে গ্রুপের কথা বলেছেন, এই গ্রুপের কোনো সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি। ওই গ্রুপের যে খুনিগুলোর কথা শোনা যাচ্ছে, ভাড়াটে খুনি, তাদের ব্যাপারেও আমাদের রাউজানের অনেক হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর আমাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রত্যক্ষ একটা সরাসরি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবনযাপন করতে চায়, সেটা একটা ভিন্ন কথা। এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবারও কোনো অপরাধ সংগঠন করতে চায়, আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব। আমাদের কথা সরাসরি একটাই কথা, রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। হয় সে রাজনৈতিক কর্মী, না হয় সে রাজনৈতিক সমর্থক। প্রত্যেকটা মানুষই এমন। সেখানে রাজনৈতিক একটা আবরণ দিয়ে কাউকে আমি রাজনীতিকে কলুষিত করতে চাই না। অপরাধীরা সাধারণত তাদের অপরাধ ঢাকার জন্য রাজনীতিকে আশ্রয় হিসেবে গ্রহণ করে। আমি কোনো রাজনীতিকে বা রাজনীতিবিদকে দোষারোপ করাটা আমার উদ্দেশ্য না, আমি সেটা করতে চাই না। অপরাধী শুধুমাত্র অপরাধী, সে ব্যক্তি অপরাধী, তার ব্যক্তি অপরাধের দায় আসলে রাজনীতি বহন করতে পারে না, সে যে দলের হোক, এটা আমাদের বিষয় না। আমরা চাই ব্যক্তিকে ধরতে, অপরাধীকে ধরতে। যদি সে রাজনৈতিক ব্যক্তিও হয়, তাকে আমরা ছাড় দিব না। আপনারা আমরা 15 জনের সম্পৃক্ততা পেয়েছি রিমান্ডের যে তথ্য তারা দিয়েছে, এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এখানে 5 জন ছিলেন অংশগ্রহণকারী, আর আরেকজন হয়তো গুলি করেননি, উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি। আরেকজন ব্রিজের ওপারে থেকে সার্বক্ষণিক কথা বলেছেন, এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটরসাইকেলে 2 জন এসেছিল পিছন থেকে, তারাও তথ্য দিয়েছে। আমি আপাতত এখানে রাউজানের একটা বড় অংশ রয়েছে, এর বাইরে কিছু হাটহাজারেরও কিছু অংশ রয়েছে। আমরা মোটামুটি যারা এই কিলিং মিশনে অংশগ্রহণকারী সবাইকে আমরা ধরতে সক্ষম হচ্ছি। আমাদের যে 4টি, আপনি এখানে যে পিস্তলটি দেখছেন, এই যে 4টি পিস্তল দেখেছেন, বিদেশি পিস্তল, এবং আরেকটি হচ্ছে রিভলভার। এই সবগুলোই আমাদের তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে। এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে। এবং এর বাইরে আমাদের 2টো শটগান ছিল, এই শটগানগুলো তাদের কাছে ছিল। এর একটা মজার বিষয় হচ্ছে, এই গানগুলো সবসময় লোডেড থাকতো। ইভেন আমাদের যে এই একটি চায়না রাইফেল, যে এইটা পর্যন্ত কিন্তু লোডেড অবস্থায় ছিল। আমরা যে উদ্ধার করেছি এটা লোডেড ছিল, এর মধ্যে অর্থাৎ 6 রাউন্ড গুলি ছিল এটার মধ্যে। তো এটা হচ্ছে তাদের একটা আমি বলবো সিগনেচার অ্যাসপেক্ট, যেটা আইনের ভাষায় বলা হয়। একটি প্রমাণিত হয়েছে, আমরা শটগানটা পুলিশের কিনা, কারণ এটা একটু ব্যতিক্রম ধর্মী দেখা যায়। এই বাটটা আসলে একতলা বন্দুকের বা কাস্টমাইজ করা কিনা, এটা আমরা একটু যেহেতু আজকেই ধরেছি, কিছুক্ষণ আগে আপনারা জানেন, আর ওটা বিশ্লেষণ করে এটা আপনাদের আমরা দিতে পারবো। রাউজানে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, আপনার এই ধরে বলতে পারি, এই যে সর্বশেষ হাকিম হত্যাকাণ্ড ঘটনাস্থল কিন্তু রাউজানে না, কিন্তু আমরা রাউজানের হিসেবে ধরে নিয়েছি। এর বাইরে আমরা 7টি হচ্ছে আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যাকাণ্ড, বাকি 9টি যে হত্যাকাণ্ড ঘটেছে এইটা সহ ধরেছি। বাকি 9টি হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গরু চুরি করতে গিয়ে মৃত্যু, পরকীয়ার কারণে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, মদ পান করে পানিতে পড়ে মৃত্যু, এবং পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তো এর মধ্যে আধিপত্য বিস্তারে রয়েছে 7টি। আলোচ্য বিষয় হচ্ছে, আমরা পেপারে পত্রিকায় দেখি যে উদ্ধার করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি। প্রত্যেকটি ঘটনায় আধিপত্য বিস্তার সহ শুরু করে প্রত্যেকটি খুনের ঘটনায় আমাদের আসামে গ্রেপ্তার রয়েছে, 164 করা রয়েছে, এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা অনেক দূর তদন্তে এগিয়ে গিয়েছি। আমরা আপনাদের কাছে আশা করব এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন, যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে, মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে। এবং আমরা আরো বলতে চাই, এই চট্টগ্রামবাসীদের নিরাপদ রাখতে আমরা যে কাজ করে যাচ্ছি, আপনারা যে কাজ করে যাচ্ছেন, এটা আসলে সবার কাছে ছড়িয়ে যাবে।
আসলে তারা কিলার, তাদের কিন্তু কোনো নির্দেশদাতা আছে কিনা, বিশেষ কোনো ব্যক্তি আছে কিনা, অতটুকু পর্যন্ত যদি যাওয়া না যায় তাহলে রাজস্ব আমরা আমরা অলরেডি সে তথ্য পেয়েছি। আমি বলেছি যে আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না, কারণ উনি সতর্ক হয়ে যাবেন। 15 জন যারা এখানে আপনারা বলছেন সম্পৃক্ততা পেয়েছে, তার মধ্যে কতজনকে আপনারা এই পর্যন্ত গ্রেফতার করতে আপনারা সক্ষম হয়েছেন? আর যে কয়টা মোটরসাইকেল এখানে ইউজ হয়েছিল বা অন্য গাড়ি কয়টা ইউজ হয়েছিল, তার মধ্যে কয়টা গাড়িকে আপনারা এখানে? মোটরসাইকেল আমরা দেখেছি 3 থেকে 4টা এখানে ব্যবহৃত হয়েছিল। অস্ত্র যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা উদ্ধার করেছি। আর আরো কয়েকজন বাকি আছে যাদেরকে আটক করা বাকি, কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল যারা, তাদেরকে আমরা আটক করার চেষ্টা চলছে এবং আশা করি আপনাদের সুফল দিতে পারবো। মোটামুটি প্রকৃতপক্ষে যারা গুলি করেছিল তাদের মূল আসামি সবাই গ্রেপ্তার হয়েছে। একটি প্রশ্ন যেটা হচ্ছে, এখানে হাকিম ছিল, বলা হচ্ছে যে 5 আগস্টের পর থেকে সে পুরো রাউজানে বালির ব্যবসায় সে নিয়ন্ত্রণ নিয়েছে। মানে এখানে কি এরকম ধারণা করা যায় যে সে পক্ষীয়ভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ফলে প্রতিপক্ষ তাকে শাস্তি করার জন্য আপনার এই বিষয়টাকে আমি উড়িয়ে দিব না, এবং এই বিষয়টা প্রাপ্ত তথ্য মতে এই ধরনের কিছু বিষয় রয়েছে। আমরা প্রত্যক্ষভাবে যেহেতু একটা মানুষ মারা গেছে তার সম্পর্কে আমরা ব্যাপকভাবে এই বিষয়ে বলতে যাচ্ছি না। এসপি মহোদয়, আরেকটা হচ্ছে যে আপনারা অনেক সফল অভিযান করছেন, ধরছেন, সবই ঠিক আছে, তারপরও মানুষের একটা পারসেপশন হচ্ছে যে আগে থেকে কেন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হলে তো এই ঘটনা ঘটতো না। সেই জায়গায় কি আপনারা মনে করছেন কিছুটা আপনারা পিছিয়ে আছেন? ঘটনা ঘটার পর আপনারা যাচ্ছেন, ঠিক আছে, উদ্ধারও হচ্ছে, আগে থেকে নগরবাসী কিংবা এখানে আপনাদের কোন জায়গায় তথ্য থাকছে না বা কি কোন জায়গাটায়? আপনারা জানেন, আপনারা যদি টেলিভিশন বা অন্যান্য খবরে দেখে থাকবেন, টার্গেট কিলিং গুলোর মধ্যে দেখবেন আমেরিকাতে যে টার্গেট কিলিং হয়, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, এই বিভিন্ন যে জায়গা রয়েছে এখানে টার্গেট কিলিং এর বিষয়গুলো আমেরিকান পুলিশ এত শক্তিশালী, তাদের যে এগুলো তথ্য প্রযুক্তি এত শক্তিশালী হওয়ার পরেও টার্গেট কিলিং গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না অনেক সময়। আপনারা দেখেছেন সর্বশেষ সিএমপির মধ্যে যেটা ঘটেছে, এতজন মানুষের মধ্য থেকে যখন একজনে গুলি করে, তখন আমি যদি প্রশ্ন করি তারা কি তাকে ধরতে পারতো না, তখন আমাদের উত্তরটা কি হবে? ওই সময় তো পুলিশ এতজন ছিল না, সাধারণ মানুষ তো শত শত ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, সাহসী ব্যক্তি ছিল। পুলিশ তো একটা কর্ডনের বাইরে কাজ করে। যখন পালিয়ে গিয়েছে, আমার কাজ হচ্ছে পুলিশিং দুই ধরনের, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ পুলিশিং না থাকলে সমাজে মানুষ বসবাস করতে পারতো না। আমরা যদি প্রতিনিয়ত কাজ না করতাম, আপনারা কিন্তু সমাজে সুস্থভাবে বাস করতে পারতেন না। 5 আগস্টের পরে অনেক সময় যখন পুলিশ একটু কাজ থেকে দূরে ছিল, তখন আপনারা এই বিষয়গুলো দেখেছেন। এখন দেখেন আমাদের কাজ করা হচ্ছে বিধায় কিন্তু আমরা রাতে নির্ঘুম থাকি বলে কিন্তু অনেকে ঘুমাতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের নিয়ে আসা উচিত। আমাদের শুধু একটা অংশ দেখা হয় রাতের বেলা। এই যাদের কর্মকর্তা দেখেন, আপনারা জেনে থাকবেন, আমাদের পেজগুলো দেখলে দেখবেন আমরা কিন্তু নির্ঘুম থাকি আপনাদের ঘুমের নিশ্চয়তা দেওয়ার জন্য। টার্গেট কিলিং গুলো বন্ধে আরো উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা আশা করি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারি, সেক্ষেত্রে এই কিলিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবং আমরা আশাবাদী যারা এরকম কন্ট্রাক্ট কিলার রয়েছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাচ্ছি, এবং আমরা আপনাদেরকে দৃশ্যমান অনেক কিছু দেখাতে চাই অতি দ্রুত। আসামি গ্রেপ্তারে রাজনৈতিক কোনো চাপ কিংবা এই ধরনের কোনো বিষয় কাজ করে কিনা, যে এদের সাথে সম্পৃক্ত, ওই দলের সাথে সম্পৃক্ত? আমি আপনাদের পরিষ্কার ভাবে বলতে চাই, আমি এখানে এসেছি পর থেকে কোনো ধরনের কোনো রাজনৈতিক চাপ প্রশ্রয় আমি এমনিতেই শুনি না, আর আমার কাছে আসেও না। আচ্ছা, সঞ্চয় দমনের যে পরিকল্পনা সেটা বলে রাখি, এই যে আমাদের অস্ত্র উদ্ধার, এটাও একটা পরিকল্পনার অংশ। দ্বিতীয়ত জনসম্পৃক্ততা বৃদ্ধি, যারা বিভিন্ন ধরনের প্রার্থী রয়েছেন তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে একটা নিরাপত্তা এবং শান্তি নিশ্চয়তাকরণ, তাদেরকে বলা এবং বোঝানো এবং বাধ্য করা যে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের সন্ত্রাস বা অন্য কিছুকে প্রশ্রয় দেওয়া হবে না। এই বিষয়গুলোকে আমরা চাপ দিব। তারা যদি এগুলো করতে সক্ষম না হয়, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, যে দলেরই হোক। এবং দ্বিতীয়ত অস্ত্র উদ্ধার সম্পর্কে আপনি বলেছেন 1 জানুয়ারি 25 থেকে 31 অক্টোবর 25 পর্যন্ত, অর্থাৎ 1 বছর হয়নি। আমি যে সময়কালেরটা এটা আমি বলছি, চট্টগ্রাম জেলায় আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে 106টি, এগুলো ছাড়া 106টি। অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে 554টি, মোট অস্ত্র উদ্ধার হয়েছে 660, গুলি উদ্ধার হয়েছে 392 রাউন্ড, কার্তুজ উদ্ধার হয়েছে 178টি, মোট মামলা রুজু হয়েছে 88টি, এবং গ্রেপ্তার করা হয়েছে 133 জনকে। সামনে নির্বাচনকে নিয়ে আমরা সব পুরোপুরি প্রস্তুত, এবং আমরা
ক্রমান্বয়ে আরো দেখতে পাবেন যে নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ পরিমাণে কাজ করে যাব। ইতিপূর্বে যা করা হয়নি তার চেয়ে আমরা ভালোভাবে করার জন্য আশাবাদী। ধন্যবাদ সবাইকে। এর মধ্যে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এখন পর্যন্ত কি পরিমাণ অস্ত্র আছে যেটা উদ্ধার করা যায়? যেমন এখানে একটা উদ্ধার আমাদের 32টি বাকি ছিল, এই একটি হয়েছে, এখন 31টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। আমরা আশা করি যে অতি দ্রুত এগুলো আমরা সঠিক পথে আছি। এখন আমাদের সময়, আমরা লাইনে আছি, এখন সময় শুধু চলা। উদ্ধার মানে ছিল কয়টা? খোয়া গিয়েছিল 232টি অস্ত্র আমাদের খোয়া গিয়েছিল, সেখান থেকে আমরা 201টি অস্ত্র উদ্ধার করতে পেরেছি। রাউজান থানার স্পেসিফিক ভাবে এই মুহূর্তে বলছি না, আমি আপনাদের বলবো যে কটি বাকি আছে খুব বেশি নাই সম্ভবত। আমরা আশা করি এগুলো উদ্ধার করতে পারবো তাদের। ধন্যবাদ সবাইকে।